আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। আমরা প্রতি মাসে আমাদের বেতনের বেসিকের 1% অথবা সর্বোচ্চ 150 টাকা করে চাঁদা দিয়ে থাকি। সেই চাঁদার প্রেক্ষিতে কর্মচারীদেরকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এই ভাতাটা দিয়ে থাকে, যেমন শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, দাফন কাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার ভাতা, যৌথ বীমা। কিন্তু আমরা সঠিক তথ্য এবং সঠিক আবেদন প্রক্রিয়ার কারণে এই বিষয়টা জানি না এবং আবেদন করতে পারি না। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে দাফন কাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আবেদন করে আপনি এই ভাতাটা পেতে পারেন। এছাড়া আমার চ্যানেলে চিকিৎসা ভাতারও একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দেব। তো আপনি দাফন কাফনের জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে গিয়ে একটা ব্রাউজারে লিখবেন BKKB, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড। এরপরে এখানে প্রথম যে ঠিকানাটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মূল ওয়েবসাইটে নিয়ে আসবে। মূল ওয়েবসাইটে নিয়ে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে এই যে এখানে দেখতে পাবেন আমাদেরকে যে সকল সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়: জটিল ব্যয়বহুল রোগ, সাধারণ চিকিৎসা, কল্যাণ, যৌথ দাফন, অনুদানের অনলাইন আবেদন। এখানে সকল দিলে আরো বিভিন্ন ভাতা যেগুলো দেওয়া হয় সেটা আপনি দেখতে পাবেন। এখানেও আছে শিক্ষাবৃত্তি, যে কল্যাণ ভাতা, যৌথ বীমা, দাফন অনুদান, সাধারণ চিকিৎসা, জটিল রোগের চিকিৎসা অনুদান। তা আমি এখন যেহেতু দেখাবো দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়া, এই জন্য আপনি কল্যাণ, যৌথ দাফন অনুদান, অনলাইন আবেদন দাখিল এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর কল্যাণ আবেদনে আপনাকে নিয়ে আসবে। এখানে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিলাম। ইউজার আইডি আর পাসওয়ার্ড কিভাবে পাবেন? আপনি রেজিস্ট্রেশন করলে আপনার ভেরিফিকেশন নাম্বার দিয়ে, অর্থাৎ আপনার আইব্যাসের যে ভেরিফিকেশন নাম্বার আছে সেই ভেরিফিকেশন নাম্বার এবং এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার প্রোফাইল ব্যবস্থাপনা, প্রয়োজনীয় প্রোফাইল ব্যবস্থাপনা করে নেবেন। আইব্যাস থেকে তথ্যগুলা চলে আসবে, কিছু তথ্য আপনি ইনপুট করতে হবে। এরপরে যে আপনি আসার পরে এখানে যে ডান পাশে দেখবেন যে আবেদন করুন, আবেদন করুন বাটনে ক্লিক করবেন। তো এরপরে এখানে আপনার সেবার নামগুলো আপনাকে দেখাবে। এই যে কল্যাণ, যৌথ বীমা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়া আবেদন নির্দেশনাবলী, কি কি নির্দেশনা আপনি রয়েছে সেগুলা দেখতে পাবেন। সেবার নাম, মাসিক কল্যাণ, যৌথ বীমা, দাফন, অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান। তো এখানে আমি যেহেতু দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়া দেখাবো, সেটাই আমি আলোচনা করব। মাসিক কল্যাণ এবং যৌথ বীমা আপনারা এখান থেকে শর্তগুলো, এই যে লেখাটা দেখে নিতে পারেন। আমি এখান থেকে আলোচনা করতেছি দাফন অন্ত্যেষ্টিক্রিয়ার অনুদান। ক, সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় অবসরের পর কর্মচারীর ৭৫ বছর বয়সের মধ্যে মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার অথবা তার সাথে সম্পর্কিত ব্যক্তি যিনি কর্মচারীর পরিবারে অনুপস্থিতিতে কর্মচারীর দাফন সৎকারের ব্যয়ভার বহন করেছেন। তো এই ক্ষেত্রে একটা নির্ভরশীলতার প্রত্যয়ন লাগবে, আর নির্ভরশীলতার প্রত্যয়নটা নিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে। হ্যাঁ, তাহলে এখানে আবার বলি, অবসরের পর কর্মচারীর ৭৫ বছর বয়সের মধ্যে মৃত্যুর ক্ষেত্রে আবেদন করতে পারবে পরিবারের যে কেউ, যারা ওয়ারিশভুক্ত। খ, চাকরিরত সরকারি কর্মচারীর পরিবারের কোন সদস্যের মৃত্যুর ক্ষেত্রে কর্মচারী আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা পিতা মাতা ভাই বোন, এরা যদি পরিবারের কেউ মৃত্যুবরণ করে তাহলে আপনি আবেদন করতে পারবেন। বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা তার পরিবারের সদস্যের মৃত্যুর ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো কল্যাণের ভাতা দেওয়া হয় মাসিক ৩,০০০ টাকা, যৌথ বীমা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা। দাফন অন্ত্যেষ্টিক্রিয়াতে আপনি এখানে দেখেন, কর্মচারী যদি ৭৫ বয়সের মধ্যে মৃত্যুবরণ করেন তাহলে তাকে ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হয়, অর্থাৎ কর্মচারী নিজে আবেদন করতে হবে। নিজে মানে উনি মৃত্যুর পরে ওনার পক্ষ থেকে ওনার পরিবার কেউ। এরপরে আছেন, যদি ৭৫ বছর বয়সের মধ্যে তার পরিবার সদস্যের মৃত্যুতে হয় তাহলে ২০,০০০ টাকা তাকে অনুদান দেওয়া হবে। আর এই অনুদানটা ১৯শে আগস্টের পরে। আর ১৯শে আগস্টের পরে আগে হচ্ছে, এই যে এখানে দেখতে পাবেন ১৯শে আগস্টের পূর্বে কর্মকর্তা কর্মচারীর পরিবারের সদস্যের মধ্যে দাফন অনুদান ১০,০০০ টাকা, ২০২৫ বা তার পরবর্তী কর্মচারীর পরিবারের সাথে মৃত্যুতে দাফন অনুদান ২০,০০০ টাকা। অর্থাৎ আগে যেটা ২০,০০০ সেটা এখন ১৯শে আগস্টের পরে ৫০,০০০ করা হয়েছে। আগে এটা ১০,০০০ টাকা ছিল,
সেটা বর্তমানে 20,000 টাকা করা হয়েছে। তো এই টাকাগুলো আসলে শুধু আমরা না জানার কারণে টাকাটা পাই না। তো এখানে আমরা দেখতেছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 19/8/2025 তারিখ থেকে অনুমোদন হার পুনর্নির্ধারণ করা হয়েছে। আর এখানে প্রয়োজনীয় সময় হচ্ছে 15 কর্মদিবস, অর্থাৎ আপনার আবেদন জমা পড়ার পরে আপনার ডায়েরি নাম্বার পড়ার পরে 15 কর্মদিবসের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। তবে বরাদ্দ সাপেক্ষে হয়তো মাঝে মধ্যে সময় একটু কম বেশি লেগে থাকে। তো আবেদনের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা আমরা দেখে নিই। এই যে এখানে দেওয়া আছে সুন্দরভাবে। এক, রাজস্ব খাতের কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সর্বশেষ বেতন নির্ধারণী বিবরণী পে ফিক্সেশন কপি, অর্থাৎ 2025 সালের, এখন যেহেতু 2026, 2025 সালের জুলাই মাসের যে ইনক্রিমেন্টটা, সেই ইনক্রিমেন্টের কপিটা এখানে সংযুক্ত করে দেবেন। মৃত্যু সনদের ফটোকপি সত্যায়িত করে এটা আপনি ইনক্লুড করে দিবেন। ওয়ারিশ সনদ দিয়ে দিবেন। ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতাপত্র। আর এটা আমার কাছে আছে, আপনারা নিতে পারবেন, এছাড়া ওয়েবসাইটে দেওয়া আছে, নিতে পারবেন। চাকরি হতে অক্ষমজনিত কারণে যদি অক্ষম কেউ আবেদন করে তাহলে সেক্ষেত্রে অবসরের অফিস আদেশের ফটোকপি, অক্ষম বা অবসর হলে অফিস আদেশ কপি। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, কর্মচারীর স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে পরিবারের অন্য সদস্যের মৃত্যুর ক্ষেত্রে দাফন অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের জন্য নির্বাসনীয়তার সনদ। আর এটা ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌর কাউন্সিলর অথবা পৌর মেয়র দিয়ে থাকেন। কর্মচারী ও আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত, অর্থাৎ আপনার অফিস প্রধান যিনি, তিনি সত্যায়িত করে দিবেন। 9, বেতন প্রদানের তারিখ উল্লেখপূর্বক শেষ সনদ এলপিসি। আচ্ছা, ঠিক আছে। 10, স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে পরিবারের অন্য কোনো সদস্য আবেদনকারী হলে নির্বাসনীয়তা সনদ, সেটা আগেও বলা হয়েছে। এরপরে যা আসেন, কর্মচারীর মৃত্যুর পর আবেদন দাখিল করতে 1 বছরের বেশি বিলম্ব হলে কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বের ব্যাখ্যা প্রদান করতে হবে। তবে আবেদন করতে হবে 6 মাসের মধ্যে। এর বেশি হলে আপনাকে এই যে বিলম্বের ব্যাখ্যাটা দিতে হবে। 12 নম্বরে আসেন, আবেদনকারীর এমএসইআর চেক বইয়ের কভার পৃষ্ঠার ফটোকপি। তো এই কাগজগুলো আবার সব আবেদনের জন্য লাগবে না, এখানে দেওয়া আছে কোন অনুদানের জন্য কোন কাগজ লাগবে। তো আমি যেহেতু কর্মরত পিআরএল বগুড়া মৃত দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়া জন্য আবেদন করতে, এখানে 1 2 3 4 8 9 12, 1 2 3 4 8 9 12, ঠিক আছে। এই সিরিয়ালগুলো কাগজগুলো লাগবে, আপনি আবেদন করার আগে এই কাগজগুলো আগে সংগ্রহ করে নেবেন। তো এগুলোর ফরম্যাটও আমার কাছে আছে, আপনারা চাইলে নিতে পারেন। তো এই শর্তে উল্লেখিত শর্তে সম্মত হয় চেকবক্সে নির্বাচন করুন। আমি চেকবক্স নির্বাচন করলাম। এরপর পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী ধাপে গিয়ে যে কর্মচারী জীবিত কিনা, আপনি জীবিত হলে এখানে ক্লিক করবেন, কর্মচারী মৃত হলে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো কর্মচারী জীবিত, আমি এখানে ক্লিক করলাম, সংরক্ষণ করুন। আমি এই যে পরবর্তী ধাপে গেলাম, কর্মচারীর বর্তমান অবস্থা নির্বাচন করুন। হ্যাঁ, আমার এখানে একটা কর্মচারীর বর্তমান অবস্থা রয়ে গেছে, প্রোফাইল ব্যবস্থাপনা। আমি সেখানে একটু যাই, দেখি প্রোফাইল ব্যবস্থাপনাতে কোনো জটিলতা আছে। প্রোফাইল ব্যবস্থাপনাতে কোনো কর্মরত, এই যে এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে কর্মরত অবস্থায় সাধারণ কর্মচারীর ধরন অক্ষম নেই, ধরন হচ্ছে কর্মরত। এই যে এখানে আমি চেঞ্জ করে দিলাম। এরপরে যা আসেন আমি আপডেট করলাম, তথ্য আপডেট করে নিলাম, একটু অপেক্ষা করুন। তো আপনি প্রোফাইল ব্যবস্থাপনাটা করার সময় একটু সঠিক তথ্য দেবেন। প্রোফাইল ব্যবস্থাপনা হয়ে গেছে। আবার আমি হোমে গেলাম, এরপর আবেদনে গেলাম, আমি এগুলাতে সম্মত আছি। এরপর পরবর্তী ধাপে গেলাম। এই যে এবার কর্মরত চলে আসছে, কর্মচারী জীবিত আর কর্মচারী মৃত। কর্মচারী মৃত হলে কর্মরত অবস্থায় মৃত, পিআরএল অবস্থায় মৃত, অবসর অবস্থায় মৃত, আপনি সেটা সিলেক্ট করবেন। আমি যেহেতু কর্মচারীর পরিবারের সদস্য মৃত আবেদন করছে, তাহলে আমি কর্মচারী জীবিত দেব, জীবিত দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করব। এরপরে যা কর্মচারী যে তথ্যগুলো আমি এখানে ইনপুট দিয়েছি প্রোফাইল ব্যবস্থাপনাতে, সেটা এখান থেকে চলে আসছে।
আর এরপর আছেন যে অনুদানের জন্য আবেদন করতে চান পরিবারের সদস্যের মৃত্যুতে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে পরিবারের সদস্যের নাম। এরপরে যাই, আপনার তার নাম হচ্ছে কি, আপনি নামটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম সম্পর্ক হচ্ছে পিতা, কর্মচারীর সাথে সম্পর্ক হচ্ছে পিতা। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই ইংরেজিতে দিবেন। দিয়ে দিলাম। মৃত্যুর তারিখটা দিয়ে দিবেন আপনি এখানে। ক্যালেন্ডার নির্বাচন করবেন। এই যে আমি 2025 ডিসেম্বরের 7 তারিখ, 7/12/25 আমি পরবর্তী ধাপে গেলাম। এরপরে যা পরবর্তী ধাপের পরে এখানে আসেন ওয়ারিশগণের তথ্য। তো এখানে আপনি এসে দেখবেন যে অ্যাড বাটনে ক্লিক করবেন। এরপরে ওয়ারিশের নাম, এখানে ওয়ারিশের নামটা লিখবেন। আমি লিখে দিচ্ছি আমিনা খাতুন। আমিনা খাতুন। এবার কর্মচারীর সাথে সম্পর্ক, আমিনা খাতুন হচ্ছে কর্মচারীর মাতা। ঠিক আছে। জন্ম তারিখটা আমি এই যে এখানে সাল ক্লিক করবেন। আমি জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেব 1953 31/12/1953। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেব। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা অবশ্যই ইংরেজিতে দিবেন। দিয়ে দিলাম বৈবাহিক অবস্থা বিধবা। হ্যাঁ, ওনার স্বামী যেহেতু মারা গেছে, উনি হচ্ছে গৃহিণী। পেশাটা দিয়ে দিই আমি দিয়ে দিলাম। এরপর যা ওয়ারিশ আরো আছে কিনা, ওয়ারিশ আরো আছে, আমি এখানে ওয়ারিশ আরো একজনের নাম লিখি। সাইদুল হক। ঠিক আছে। কর্মচারীর সাথে সম্পর্ক হচ্ছে এটা ভাই বোন, কর্মচারী নির্ভরশীল ভাই বোন। জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন 1971 সাল। জন্ম হচ্ছে 1971। এখান থেকে আপনি 1971 সাল আনবেন। এরপরে যে মে মাসের 1 তারিখ। হ্যাঁ, আপনি সিলেক্ট করে দিবেন। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন। অবশ্যই এটা বাংলাতে দিতে হবে, ইংরেজিতে দিতে হবে। বিবাহিত দিয়ে দিলাম। পেশা কৃষি। এরপরে আসেন ওয়ারিশ অন্য একজনের নাম। আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ, সম্পর্ক হচ্ছে সে তো নিজে আবেদনকারী। তার জন্ম তারিখ হচ্ছে 1976। আপনি এখান থেকে 76 নভেম্বর 11 দিয়ে দিলাম। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম বিবাহিত। পেশা, ওনার পেশা হচ্ছে শিক্ষকতা। আমি দিয়ে দিলাম। আরো একজন ওয়ারিশ আছে। আপনি যতজন ওয়ারিশ আছে এখানে একটা একটা করে অ্যাড করতে পারবেন। নাজমা আক্তার সম্পর্ক হচ্ছে কর্মচারীর সাথে সম্পর্ক হচ্ছে ভাই বোন। এর জন্ম হচ্ছে 1992। হ্যাঁ, 1992। এই যে 92 11/92। আমি দিয়ে দিলাম। জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিই। দিয়ে দিলাম বিবাহিতা, পেশা গৃহিণী। আমি পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী ধাপে গিয়ে আমি এখান থেকে অনুদানের জন্য ব্যাংক হিসাবের তথ্য আমি নিয়ে নিলাম। কর্মচারীর সাথে সম্পর্ক, কর্মচারী তো নিজ। হ্যাঁ, নিজ চলে আসছে।
জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপরে যে আসেন ব্যাংক, অগ্রণী ব্যাংক, জেলা, আপনি এখান থেকে জেলা সিলেক্ট করবেন, জেলা, শাখা সিলেক্ট করবেন, শাখা, এরপরে যায় ব্যাংকের হিসাব নাম্বারটা, এটা অবশ্যই ইংরেজিতে দিবেন। দিয়ে দিলাম, মনে করেন নামটা দিয়ে দিবেন ইংরেজিতে, আমি দিয়ে দিলাম। এরপর যে এখানে বাংলা এটা কি করবেন, তার ঠিকানাটা লিখবেন। আমি একটা নমুনা হিসেবে ঠিকানা দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিলাম। এখানে তার ছবিটা আপলোড করে দিবেন। তো এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করে আগে ছবিটা আপনি 300x300 করে রাখবেন। এরপর আমি ছবি আপলোড করে রাখলাম, ছবিটা অবশ্যই 300x300 করতে হবে। আর মনে রাখবেন যেগুলো লাল স্টার দেওয়া আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর আপনি আপনার যে অফিস প্রধানের নামটা লিখবেন। আমি অফিস প্রধানের নামটা দিয়ে দিচ্ছি। অফিস প্রধানের পদবি দিবেন, অফিস প্রধানের পদবি, তারপরে যে অফিস প্রধানের ঠিকানা, আসেন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। মনে করেন এই যে এখানে দিয়ে দিলাম, পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী ধাপে যাওয়ার পর আপনাকে এখানে দেখাবে আপনি কোন কোন কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করতে হবে। তো এখানে 1 2 3 4 এখানে সিরিয়াল বা 4টা কাগজপত্র যেটা শুরুতে আলোচনা করছি, এই 4টা কাগজপত্র আপনি দেখে নিতে পারেন। এরপরে আপনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আপনার আবেদন মোটামুটি এখানে হয়ে গেছে। এবার আপনি যদি বিস্তারিত ক্লিক করেন, বিস্তারিততে আপনি এই যে আপনার সকল আবেদনপত্র সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। এখানে সংযুক্তিগুলো কি কি লাগবে এখানে দেখাচ্ছে। তো এরপরে যদি আপনার আবেদন সব ঠিক থাকে, আপনি এই যে চূড়ান্ত দাখিলে যাবেন। চূড়ান্ত দাখিলে যাওয়ার পর আপনার এই যে কাগজপত্রগুলা, যে কর্মচারী, স্বামী বা স্ত্রী, পরিবারের অন্য সদস্যের মৃত্যুর ক্ষেত্রে দাফন অন্ত্যেষ্টির নির্ভরশীলতা সনদ, অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে যে আপনি নির্ভরশীলতা সনদটা নিয়েছিলেন সেই সনদটা এখানে চুজ ফাইলে ডাউনলোড করে দেবেন। এইভাবে আপনার রাজস্ব খাতের কর্মচারীর ক্ষেত্রে বেতন স্কেলের অর্থাৎ ইনক্রিমেন্ট কপিটা এখানে দিয়ে দিবেন, মৃত্যু সনদটা এখানে দিয়ে দিবেন, কর্মচারীর জাতীয় পরিচয়পত্রটা এখানে দিয়ে দিবেন, এমআইসিআরএস চেক বইটা এখানে দিয়ে দিবেন। এইভাবে দিয়ে দিয়ে আপনি চূড়ান্ত দাখিল করুন, এখানে চূড়ান্ত দাখিল করবেন। এরপরে যায় আপনি তবে আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু সত্যায়িত, লাল স্টার যেগুলো এগুলো আবশ্যিক এবং এটা আগে সত্যায়িত করে নেবেন। আপনার অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি, অফিস কর্তৃপক্ষ অর্থাৎ আপনার অফিস প্রধান, যিনি আপনার অফিস প্রধান তিনি, আমি উপজেলা শিক্ষা অফিস, আমার অফিস প্রধান হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার, আমি তার থেকে এটা সত্যায়িত করে নেব। সত্যায়িত করে আপলোড করবেন। আপলোড করে এরপরে যে আপনি অফিসে জমা দেবেন, অফিসে ফরওয়ার্ডিং আবেদন কপি এবং যে যে কাগজপত্র আপনি এখানে সংযুক্ত করছেন এবং চাহিত কাগজপত্র দিয়া আপনি এটা কর্মচারী কল্যাণ বোর্ড আপনার বিভাগীয় ঠিকানা, আপনার উপজেলাতে যাবে, জেলা যাবে, জেলা হয়ে আপনার বিভাগীয় ঠিকানায় চলে যাবে। এরপর যে আপনাকে একটা ডায়েরি নাম্বার দেবে এবং 15 দিনের মধ্যে আপনি টাকাটা আপনার ব্যাংকে পেয়ে যাবেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।